সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত। আপনাদের সাথে পথ পরিক্রমায় আজ যে গল্পটির সামনে এসে দাঁড়িয়েছি সেটি ফণীন্দ্রনাথ পালের লিখা রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। এখন পড়ছি রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। কলিকাতার ক্রোশ দশেক দক্ষিণে আমার শ্বশুর বাড়ি। গ্রামটি বড় এবং প্রাচীন, এককালে খুবই বর্ধিষ্ণু ছিল। তাহার প্রমাণস্বরূপ বড় বড় অট্টালিকা গ্রামের বুকের উপর আজও জাজল্যমান রহিয়াছে। তাহার অধিকাংশই বহুদিন ধরিয়া পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি কতগুলো বাড়িতে আবার আলো জ্বলিতে আরম্ভ করিয়াছে। কলিকাতার উন্নতিকামী মহারথীদের তাড়া খাইয়া বোধ করি অনেকেই গ্রামে পরিত্যক্ত বাসভবনে আসিয়া আশ্রয় লইতে বাধ্য হইয়াছে এবং অত্যন্ত অনিচ্ছা সহকারে নিরুপায় হইয়াই সেখানে পাকাপাকিভাবে থাকিবার ব্যবস্থায় আত্মনিয়োগ করিয়াছে। তাছাড়া গ্রামটি একটি নদীর উপর। ছোট নদী বর্ষায় ফুলিয়া ফাঁপিয়া উঠিলেও চৈত্র বৈশাখে শীর্ণ হইয়া যায়। স্থানে স্থানে লোক হাঁটিয়াও পার হয়, কিন্তু নৌকা চলাচলের পথ একেবারে রুদ্ধ হইয়া যায় না। তাই ব্যবসা বাণিজ্যের সুবিধা অসুবিধা বুঝিয়া অনেক নতুন লোকও গ্রামে বসবাস করিতে আরম্ভ করিয়াছে। ফলে পূর্বশ্রী ফিরিয়া না পাইলেও কতকটা শ্রী তাহার ফিরিয়া গিয়াছে। আমার শ্বশুর মহাশয়ের বাড়িটি দীর্ঘ ২০ বৎসর এমনি পরিত্যক্ত ছিল। তিনি শুধু রাওয়ালপিন্ডি অঞ্চলে চাকরি করিতেন। ৫ বৎসর অন্তর দিন ২-৩-এর জন্য বাড়িতে আসিয়া বাস করিতে থাকিতেন। প্রতি সন্ধ্যায় যাহাতে ভিটায় আলো পড়ে, সেই জন্য এক দরিদ্র প্রতিবেশীকে তিনি একতলার ২টি ঘরে থাকিতে দিয়াছিলেন এবং বাড়ি মেরামতের জন্য তাহাকে মাসে মাসে কিছু টাকাও পাঠাইতেন। কিন্তু বাড়ি আসিয়া লোকের মুখে শুনিতেন প্রতিদিন দূরের কথা প্রতি সপ্তাহে ২টি ঘর ছাড়া অন্য কোনো ঘরে বড় একটা আলো পড়ে না এবং মেরামতের জন্য প্রেরিত টাকার ১৫ আনা ৩ পয়সা প্রতিবেশীটি নিজে তহবিলভুক্ত করেন এবং বাড়িটিকে বাকি ১ পয়সায় কোনোরকমে খাড়া করিয়া রাখেন। তবুও বলিবার উপায় নাই। থাক সে কথা। ২৫ বৎসর চাকরি পূর্ণ হইতেই শ্বশুরমহাশয় পেনশন লইয়া কলিকাতায় আসিলেন। মাস ২ সেখানে থাকিয়া গ্রামের বাড়িটিকে নিজের তত্ত্বাবধানে মেরামত করিয়া দীর্ঘকাল পরে সেই পরিত্যক্ত বাড়িটিতে আসিয়া উঠিলেন। পূজায় ছুটিটা সেখানে অতিবাহিত করিবার জন্য আমি নিমন্ত্রিত ছিলাম। সে গ্রামে ইতঃপূর্বে আমি কোনোদিন যাই নাই। গ্রামটি দেখিয়া আমার ভারী আনন্দ হইল। এখানে আসিবার দিন প্রত্যুষে নিচে একটা গোলমালের শব্দ আমার কানে যাইতেই আমার ঘুমটা হঠাৎ ভাঙিয়া গেল। আমার স্ত্রী মনোরমা ইতঃপূর্বে শয্যা ত্যাগ করিয়া গিয়াছে। একবার শূন্য শয্যার দিকে চাহিয়া ব্যাপার কি জানিবার জন্য আমি তাড়াতাড়ি নিচে নামিয়া আসিলাম। সেই প্রতিবেশীটি এবং অবনীর মধ্যে খুব চিৎকার করিয়া বর্ষা চলিতেছে দেখিলাম। অবনী আমার জ্যেষ্ঠ শ্যালক, সে আর আমি প্রায় সমবয়সী। আমরা দুজনেই এমএ পড়ি। আমার দিকে চাহিয়া অবনী কহিল, পাড়া গিয়ে লোকের আক্কেলটা একবার দেখো। ওঠবার নামটি নেই, চিরটা কাল বাড়িতে যেন উনিই ভোগ করে আসছেন। মধ্যপথে বাধা দিয়া প্রতিবেশী শ্লেষের সহিত বলিয়া উঠিল, দুপাতায় ইংরেজি পড়ে ভারী লম্বা লম্বা কথা হয়েছে। বুঝোগে গিয়ে তোমার বাপের সঙ্গে, সে জানে আমায় খোসামত করে না রাখলে এ বাড়ির একখানা ইটও থাকতো না। এখন কাজ ফুরিয়েছে কিনা তাই আমি পাজি। যাব, তোদের আস্তাকুট থেকে আজই উঠে যাব। তবে বলে রাখছি, কেমন করে এ বাড়ি তোরা ভোগ করিস তাও আমি দেখব। এখন তাড়াচ্ছিস, পরে আবার এখানে এনে রাখবার জন্য গোষ্ঠীবর্গকে নিয়ে আমার পায়ে ধরতে হবে। উপরতলায় এই যে আরামে ঘুমোচ্ছিস, এটা কার দয়ায়? এই শর্মার। ব্রহ্মদত্তিটাকে আগলে আছি কিনা তাই কিছু বলে না। আজই আমি তো যাচ্ছি, কালই টের পাবি। এ গ্রামের মধ্যে গুণী আর কে আছে যে ব্রহ্মদত্তিটাকে আটকে রাখবে? না হলে তোর বাবা এমনই দাতা কর্ণ কিনা যে শুধু শুধু আমায় ২টো ঘর ছেড়ে দিয়েছিল। কি দুর্দশা হয় তোদের তাও আমি দেখব। যাচ্ছি তো। হো করে হাসিয়া উঠিয়া অবনী কহিল, ফন্দিটা তো মন্দ বের করনি, কিন্তু ব্রহ্মদৈত্য তাড়াবার মন্ত্র তোমার চেয়ে আমরাও কম জানি না। এখন তুমি দয়া করে ঘাট থেকে নামলে আমরা রেহাই পাই। উঠছি উঠছি করে ২ মাস কাটিয়ে দিলে, ওঠার নাম গন্ধ পর্যন্ত নেই। এখন ভালোয় ভালোয় উঠবে না অন্য ব্যবস্থা করতে হবে? প্রতিবেশী চিৎকার করিয়া কহিল, তুই কি বাড়ির গুমর দেখাচ্ছিস? দুখানা ভাঙা ইটের তো বাড়ি। জানিস আমি ইচ্ছে করলে এমন বাড়িতে থাকতে পারি, তোদের সমস্ত বাড়িখানা এক করলেও তার একটি ঘরের সমান হয় না।
রাজা বাহাদুর কত সাধ্য সাধনা করেন, তোর বাবার জন্যই থাকিনি, বেচারা ধরে পড়ল। এই তো যাচ্ছি, গিয়ে দেখে আসিস একবার বাড়িটা, চোখ ঠিকরে যাবে, আমিও এসে দেখে যাব ব্রহ্মদৈত্য। অবনী কি বলিতে যাইতেছিল, আমার শাশুড়ি ঠাকরুন দরজার আড়াল হইতে তাহাকে ডাকিলেন। অবনী তৎক্ষণাৎ কলহ বন্ধ করিয়া তাহার নিকট গিয়া উপস্থিত হইল। কহিল, কেন ডাকছ মা? যেমন করে হোক ওকে আজ তাড়াবই। জননী কহিলেন, ঝগড়াঝাটি করো না বাবা, উনি আসুন, এসে যা ভালো হয় করবেন। অবনী হাসিয়া কহিল, ব্রহ্মদৈত্যের ভয় পেলে নাকি মা? ওর চালাকি বুঝতে পারলে না? এমনি তো আর থাকা যায় না, তাই মনে করেছে এরকম ভয় দেখালে আর কেউ কিছু বলবে না, সে বেশ কায়েমি হয়ে বাড়ি দখল করে থাকবে। জননী কহিলেন, না বাবা, ভয় পাওয়ার কথা হচ্ছে না। আমাদের এখানে বাড়ি হলেও আমরা এখন নতুন লোক হয়ে পড়েছি। কাজ কি, পাড়াপড়শির সঙ্গে ঝগড়া করে উনি বেরিয়ে ফিরে এলে যা হোক ব্যবস্থা করবেন। অবনী হাসিয়া উত্তর দিল, বেশ, তাই হবে মা। আমরা দুইজনে উপরে চলিয়া গেলাম। আমি কহিলাম, হ্যাঁ, লোকটা ধূর্ত বটে, মার মনে ভয় জাগিয়ে তুলেছে। না, ওকে আর তাড়াতে পারছ না। অবনী কহিল, ওকে তাড়াতেই হবে, ওরকম লোকের সঙ্গে এক বাড়িতে থাকা চলে না কোনোভাবেই। আমরা যদি ২ মাসের জন্য বাড়িতে আসতুম সে আলাদা কথা, তাছাড়া কিরকম অসুবিধা হচ্ছে দেখছ তো। আমি হাসিয়া কহিলাম, ওকে তাড়ালে ব্রহ্মদৈত্য ঘাড়ে চেপে বসবে যে। অবনী হাসিয়া কহিল, তার ওষুধেরও ব্যবস্থা করা যাবে। শ্বশ্রু ঠাকরানী পরদিনই কিন্তু স্বস্তি নারায়ণের ব্যবস্থা করিলেন। তিনি বলিলেন, ছেলেপুলে নিয়ে ঘর করতে গেলে সব জিনিস অমন হেসে উড়িয়ে দেওয়া যায় না। ইহারই দিন তিনেক পরে প্রতিবেশী তাহার নিজের বাড়িতেই উঠিয়া গেল, রাজা বাহাদুরের বাড়িতে নয়। তাহার জীর্ণ বাড়িটির মেরামতের খরচা অবশ্য সে জননীর নিকট হইতে আদায় করিয়া লইল, কিন্তু নিজের বাড়ি বসিয়া চিৎকার করিয়া ভয় দেখাইতেও ছাড়িল না। প্রতিবেশীটি চলিয়া যাইবার পরদিন বাড়ির মেয়েরা বড় গোলযোগ আরম্ভ করিল। সন্ধ্যা রাত্রিতে হঠাৎ কোনো শব্দ হইলে মেয়েরা সব ছুটিয়া আসিয়া জননীর চারিদিকে জড়ো হইতে লাগিল এবং ভীতবহবল দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিত। তখনই সন্ধান লইয়া জানা হইল একটা শৃগাল কিংবা গোসাপ পাঁচিলের পাশ দিয়া ছুটিয়া যাইতেছে। গভীর রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া পত্নী মনোরমা দুই কম্পিত বাহু দিয়া আমার জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিত, এই শোনো, ছাদের উপর পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে আমারও মনে হইত সত্যই কে যেন ছাদের উপরে পায়চারি করিতেছে। বুকের ভেতরটা হঠাৎ কি জানি কেন মুহূর্তের মধ্যে ছ্যাৎ করিয়া উঠিত, কিন্তু কান খাড়া করিয়া থাকিলে আর কিছুই শুনিতে পাইতাম না। তখন স্পষ্ট বুঝিতে পারিতাম ইহা সহসা নিদ্রোত্থিত ব্যক্তির শ্রবণেন্দ্রিয় বিকার মাত্র। এমনি ভাবে দিনের পর দিন চলিল। তারপর ৪ দিনের দিন মনোরমা কম্পিত হস্তের ধাক্কায় সহসা জাগিয়া উঠিয়া বসিয়া ছাদের উপর মানুষের পায়ের শব্দ স্পষ্ট শুনিতে পাইলাম। মনোরমার সমস্ত দেহ তখন ঠকঠক করিয়া কাঁপিতেছিল। আমার দেহ না কাঁপিলেও আমি ভিতরে ভিতরে চঞ্চল হইয়া উঠিলাম। কিন্তু মুহূর্ত মধ্যে মনকে বশে আনিয়া মনোরমার হাত ধরিয়া কক্ষ হইতে বাহির হইলাম এবং জননীর নিকট তাহাকে বসাইয়া রাখিয়া ছাদের সিঁড়ির দিকে অগ্রসর হইলাম। এমন সময় অবনী দ্বার খুলিয়া তাহার কক্ষ হইতে বাহির হইয়া আসিয়া হাসিয়া কহিল, কি হে, অত ছোটাছুটি করছো কেন? ছাদের উপর পায়ের শব্দ শোনো বুঝি? তুমিও দেখছি বেমানুষ হয়ে গেলে। কিন্তু ও ব্রহ্মদৈত্যের পায়ের শব্দ নয়, ও ভামের ছোটার শব্দ। দেখবে, এসো আমার সঙ্গে। আমরা দুইজনে ছাদে গিয়া উঠিলাম। সঙ্গে সঙ্গে আমাদের দেখি একটা জানোয়ার সশব্দে ছুটিয়া পালাইয়া গেল। সেদিনকার মতো মনোরমার ও অন্যান্য মেয়েদের ভয় ভাঙিল বটে, কিন্তু ব্রহ্মদৈত্যের অতর্কিত আবির্ভাব ভীতি তাহাদের কিছু ভেতর হইতে কিছুতেই দূর করা গেল না। এমনই ভাবে দিন চলিতে লাগিল। অবনী আর আমি দিনের বেলায় এবং রাত্রে নিত্য নতুন সাজে সজ্জিত হইয়া কণ্ঠস্বর নানারকম বিকৃত করিয়া ব্রহ্মদত্তের অভিনয় করিয়া তাহাদের ভয় দেখাইয়া পরম কৌতুক অনুভব করিতে লাগিলাম। তাহাদের বুঝাইয়া দিলাম, এই যে সমস্ত ভূতের গল্প শোনো, তাহার কতক এইরকম সাজানো ভূতের অভিনয়, আর কতক জীবজন্তুর, কতক বা গাছপালা নড়াচড়ার শব্দ। এমনি ভাবে তাহাদের মন হইতে একটু একটু করিয়া ভয় দূর করিয়া দিতে লাগিলাম। সেদিন অবনী আর আমি
বেড়াইতে বেড়াইতে গ্রামের অপর প্রান্তে গিয়ে উপস্থিত হইলাম। তখন অপরাহ্ন। সেখানে একটা প্রকাণ্ড অট্টালিকা আমরা দেখিতে পাইলাম। তাহা প্রকাণ্ড জীর্ণ অবস্থা দেখিয়া মনে হইল বাড়িটি এককালে রাজভোগ্য প্রাসাদের মধ্যে পরিগণিত হইলেও হইতে পারে। তবে অধুনা উহা লোকশূন্য এবং পরিত্যক্ত। কোথাও কোনো সাড়া শব্দ নাই। গভীর নিস্তব্ধতা যেন সমস্ত বাড়িখানিকে ঘিরিয়া রাখিয়াছে। কিন্তু মোড় ঘুরিয়া প্রকাণ্ড ফটকের সামনে উপস্থিত হইতেই আমাদের সে ভুল ভাঙিয়া গেল। দেখিলাম ফটকে এক সশস্ত্র প্রহরী বন্দুক হাতে পায়চারি করিয়া বেড়াইতেছে। সে এত বৃদ্ধ যে কোমরটা তাহার বাঁকাইয়া গিয়াছে। সাজ পোশাকও ততোধিক জীর্ণ, তবে এককালে সে বিশেষ জমকালো পোশাক পরিত। শতছিন্ন পাগড়ি, জামা ও পায়জামা সংযুক্ত জরির টুকরাগুলো তাহার সপমান উপস্থিতি। আমাদের দেখিয়া প্রহরী বন্দুকটা শক্ত করিয়া ধরিয়া সোজা হইয়া দাঁড়াইবার চেষ্টা করিল। আমি জিজ্ঞাসা করিলাম, সেপাইজি, এ বাড়ি কার? কেউ থাকে না এ বাড়িতে? প্রহরী বিস্মিত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকাইয়া বলিল, আপনার কোন দেশের লোক বাবু, যে রাজা বাহাদুরকে চেনেন না? রাজা বাহাদুর? আমরা একজন আরেকজনের মুখের দিকে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে চাহিলাম। এমন প্রাসাদ, এমন প্রহরী, রাজবাহাদুরটি কেমন তাহা জানাবার জন্য কৌতূহল হইল আমাদের। প্রহরীকে সম্বোধন করিয়া বলিলাম, আমরা বিদেশী লোক, এখানে বেড়াতে এসেছি। এ কোন রাজবাহাদুর তা তো আমরা জানি না। তুমি যদি মেহেরবানি করে তার পরিচয় দাও। সেপাইজি বোধ করি এবার খুশি হইয়া কহিল, রাজা গোবর্ধন বাহাদুর। অবনীকে চুপি চুপি বলিলাম, রাজবাহাদুরের চেহারাটা একবার দেখে আসা যাক, কি বলো হে? অবনী কহিল, বেশ তো, চলো না। তারপর আমরা থামিয়া হাসি আবার কহিলাম, সেপাই সাহেব কা হুকুম নাও। প্রহরীর দিকে চাহিয়া বলিলাম, সেপাইজি, আমাদের একবার রাজদর্শন করিয়া দাও। কি বলিয়া প্রহরী বন্দুক শক্ত করিয়া ধরিয়া পূজা দেহ কিঞ্চিৎ সোজা করিয়া কাঁধের উপর রাখিয়া তাহার কুঠারাগত জ্বলন্ত দৃষ্টিতে আমাদেরকে দেখিল। তাহার রকম দেখিয়া আমার ভারী হাসি পাইল। কোনোরকম হাসি চাপিয়া কহিলাম, রাগ করছো কেন সেপাইজি? রাজদর্শন করবার জন্য তোমার হুকুমই তো আমরা চেয়েছি। বুঝিলাম সেপাইজির রাগ কতকটা শান্ত হইল। সে কহিল, আপনাদের তো সাহস কম নয় যে আপনারা রাজবাহাদুরের সঙ্গে দেখা করতে চান, আর অমন কথা মুখে আনবেন না। এখনই চলে যান, এখানে আর আপনারা দাঁড়াবেন না। কেউ দেখলে অনর্থ ঘটবে। পাহারা দেওয়া আমার কাজ, গল্প করা নয়। এই বলিয়াই প্রহরী অন্যদিকে মুখ ঘুরাইয়া পায়চারি করিতে লাগিল। অবনীকে কহিলাম, রাজদর্শন লাভের সৌভাগ্য যখন হলো না, চলো শুধু বাড়িটাই প্রদক্ষিণ করে দেখা যাক। অবনী কহিল, তাই চলো। পথ চলিতে চলিতে সে কহিল, বাড়ি ফিরে বাবার কাছে রাজবাহাদুরের পরিচয়টা একবার নিতে হবে। ভেতরে কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। আমি কহিলাম, আমারও তাই মনে হয়। আর খানিক দূর যাইতে আর একটি বাড়ির উপর দৃষ্টি পড়িতেই হাসিয়া উঠিলাম। বলিলাম, ওহে, তোমাদের গ্রামে থিয়েটারও আছে দেখছি। অবনী কহিল, আছে না, ছিল বলো। দেখছো না বাড়ির অবস্থা? অনেক জায়গায় বালির চুন তো খসেই পড়েছে, দু একখানা ইটও খসতে আরম্ভ করেছে। আমরা তখন রঙ্গমঞ্চের ঠিক সামনে আসিয়া দাঁড়াইয়াছিলাম। সত্যই বাড়িটির অবস্থা শোচনীয়। সুবৃহৎ ফটকটি মাকড়সার জালে আচ্ছন্ন, ভিতর হইতে লৌহ শিকল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ। তবুও এককালে ইহা যে কারুকার্যপূর্ণ সুদৃশ্য হার্মের মধ্যে পরিগণিত ছিল, তার সমস্ত প্রমাণ এখনো বিলুপ্ত হয় নাই। এখনো সে পূর্ব গৌরবের কিঞ্চিৎ মাত্র বজায় রাখিয়া মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছে। অবনী কহিল, এ বাড়িও দেখছি রাজা বাহাদুরের ছাড়া আর কারো নয়। রঙ্গমঞ্চের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, আমরা তখন সেই রাস্তা ধরিয়া চলিতেছিলাম। রঙ্গমঞ্চের পেছনে ফটকে এক সহস্র প্রহরীকে দেখিয়া হঠাৎ আমরা দাঁড়াইয়া পড়িলাম। চুপি চুপি অবনীকে কহিলাম, ওহে, সেপাই যে, সেই এরকম ছেঁড়া পোশাক পরা। তুমি ঠিকই ধরেছ, এ রাজবাহাদুরেরই কীর্তি। কিন্তু ব্যাপার কি বলো দেখি? এখানে সেপাই পাহারা? অবনী কহিল, দেখছি রহস্য যে ক্রমে জটিল হয়ে আসছে ভাইয়া। আমি বলিলাম, তা যা বলেছ। তখন প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। পাখিরা আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করিতেছে। দূরগত পদধ্বনি কানে আসিয়া বাজিতেছে। আমরা পেছনের ফটকের দিকে এক পা দুই পা করিয়া অগ্রসর হইতেই দেখিলাম সেপাইজি ক্ষিপ্রহস্তে তাহার তল্পিতল্পা বাঁধিতেছে। আমি বলিলাম, কি সেপাইজি, তোমার ছুটি হয়ে গেল নাকি?
সেপাইজি বোধ করিয়া তখন আমাদের দেখিতে পায় নাই। আমার কণ্ঠস্বর শুনিয়া সে চমকিয়া উঠিয়া আমার দিকে বিস্ফোরিত দৃষ্টিতে চাহিল। ক্ষণকাল পরে ব্যগ্রকণ্ঠে বলিয়া উঠিল, সন্দেহ হয়েছে দেখতে পাচ্ছ না? এদিকে কি করতে এসেছেন? এখনো দাঁড়িয়ে আছেন? পালান, পালান! আমরা পরস্পরের মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাহিলাম। বিস্ময়পূর্ণ কণ্ঠে প্রহরী আবার কহিল, আপনার তবু দাঁড়িয়ে রইলেন? পালান, পালান, না হলে এখনই বিপদে পড়বেন। সন্দেহ হলে এই পথে আর কেউ হাঁটে না। আমি বলিলাম, সেপাইজি, এসব কি বলছো? এখানে কি বাঘের ভয় আছে নাকি? সেপাইজি দু ভ্রু কুঞ্চিত করিয়া কহিল, সে কহিল, বাঘ নয়, বাঘের বাবা আছে। মনে করেছো তোমাদের সঙ্গে ঠাট্টা করছি? দেখতে পাচ্ছ না হাতে টোটা ভর্তি বন্দুক আছে? এক এক গুলিতে 5টা বাঘ কাত হয়ে পড়ে, কিন্তু 500 গুলি মারলেও ওর কিছু হয় না। রাম রাম! বলিতে বলিতে সে বন্দুক কাঁধের উপর ফেলিয়া দ্রুতপদে আমাদের অতিক্রম করিয়া চলিয়া গেল। তখন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে। অল্পক্ষণে নিঃশব্দে অতিবাহিত হইবার পর অবনী হাসিয়া বলিল, এখানে তাহলে আর এক ব্রহ্মদৈত্য বাস করে দেখছি। আমিও হাসিয়া কহিলাম, ব্রহ্মদৈত্য কি আর অন্য কোনো দৈত্য তা তুমি জানলে কি করে? তবে বেশ বোঝা যাচ্ছে, যা হোক কিছু একটা গুরুতর ব্যাপার আছে। এ ভাঙা বাড়িতে সিপাহী পাহারা, তা আবার সামনের ফটকে নয়, পেছনের ফটকে। অবনী কহিল, বোধহয় কোনো লুকোনো বিদ্যাধরী আছে, তাই এদিকে যাতে কেউ না আসে সেই জন্য এরকম ভয় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আজই গিয়ে সন্ধান নিতে হচ্ছে। চলো ফেরা যাক। পাড়াগা সাপখোপের ভয় তো আছে, সন্দেহ হবে জানলে টর্চটা সঙ্গে করে আনতুম। আমি হাসিয়া কহিলাম, হ্যাঁ তাই চলো। তুমি রাত্রে সাপের নাম করলে যে? অবনী হাসিয়া কহিল, আমাকে কি মেয়ে মানুষ পেলে নাকি হে? এখন চলো। উভয়ে চলিতে আরম্ভ করিলাম। তখন অন্ধকার সমস্ত গ্রামটিকে যেন গ্রাস করিয়া ফেলিয়াছে। ভগ্নপ্রায় রঙ্গালয়টি অন্ধকারের গায়ে তখন একটা অস্পষ্ট ছায়ার মতো দেখাইতেছিল। আমরা দ্রুতপদে রঙ্গালয়টি অতিক্রম করিয়া রাজবাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম। একবার বাড়ির দিকে চাহিলাম। কোথায় বাড়ি? একখণ্ড জমট অন্ধকারের বুকের উপর এ- একখানি মাত্র ক্ষীণ আলোক রশ্মি দৃষ্টি পথে পতিত হইল। আমরা নিঃশব্দে দ্রুতগতিতে অগ্রসর হইতে লাগিলাম। অল্পখানিক দূর যাইতেই লোকের বসতির ভিতর আসিয়া পৌঁছিলাম। কেমন যেন একটু স্বস্তি বোধ করিলাম। গৃহে প- গৃহে পৌঁছাইয়া কিছুক্ষণ বিশ্রাম করিয়া জলযোগ সারিয়া আমরা শ্বশুরমহাশয়ের নিকট গিয়া বসিলাম। এ কথা সে কথার পর অবনী রাজবাহাদুরের কথা পাড়িল। উত্তরে শুনিলাম, রাজা বাহাদুর অতি অদ্ভুত প্রকৃতির লোক। এখন তিনি কপর্দকশূন্য, তবুও তিনি গ্রামের কোন লোকের সহিত কথা বলিতে ঘৃণা বোধ করেন। কেহ দেখা করিতে চাহিলে অপমান করিয়া তাড়াইয়া দেন। তিনি একাকী ওই প্রকাণ্ড বাড়ির মধ্যে বাস করেন। আপনার বলিতে তাহার আর কেহ নাই। বেশি দিনের কথা নয়, 25 বৎসর পূর্বেও তাহার প্রাসাদ লোকজনে পূর্ণ ছিল। সেখানেও জাঁকজমকের অন্ত ছিল না। তাহার মতো অত্যাচারী দুর্দান্ত লম্পট রাজা এই অঞ্চলে খুব কমই দেখিতে পাওয়া যাইত। তারপর বৎসর পাঁচেকের মধ্যে একে একে তিনি স্ত্রীপুত্র সব হারাইলেন এবং দেনদার গৃহসম্পত্তি সমস্তই নিলাম করিয়া লইল। এখন নিজস্ব বলিতে ওই বাড়িটি এবং সামান্য কিছু ভূসম্পত্তি, তাহাতেই কোন রকমে তাহার দিন গুজরান হয়। বাড়িতে একটি সরকার এবং 2টি পাহারাদার রয়েছে। পাহারাদাররা বন্দুক লইয়াই বাড়ি এখনো পাহারা দেয়। যে প্রতিবেশীটি আমার শ্বশুর গৃহ দখল করিয়া এতদিন বসবাস করিতেছিল, তিনি এই রাজা বাহাদুরের সরকার। 10 টাকা মাহিনা পান। সেই রাজপ্রাসাদের এক কোণে থাকিবার প্রার্থনা জানাইতে গিয়া তিনি রাজবাহাদুরের নিকট একদিন এমনই ধমক খাইয়াছিলেন যে আর কখনো সে কথা মুখেও আনেন নাই। রাজা বাহাদুরের একটা থিয়েটারের দল ছিল। তিনি কলিকাতা হইতে মোটা মাহিনা দিয়া অভিনেতা ও অভিনেত্রী নিযুক্ত করিয়া রাখিয়াছিলেন। প্রতি সপ্তাহে খুব ধুমধাম করিয়া অভিনয় হইত। উজ্জ্বল আলোকমালায় সুশোভিত হইয়া রঙ্গমঞ্চটি লোকে লোকারণ্য হইয়া যাইত। অমনি প্রশ্ন করিল, থিয়েটারের পেছনের ফটকে দেখলুম একজন বন্দুক ঘাড়ে পাহারা দিচ্ছে, এর কারণ তো কিছু বুঝলুম না। শ্বশুর মহাশয় বলিলেন, ওই রাজবাহাদুরের এক অদ্ভুত খেয়াল। তবে সন্ধ্যার পর আর কোনো পাহারা সেখানে থাকে না। ভূতের ভয় নাকি কেউ থাকতে চায় না। হাজার কাজ থাকলেও গ্রামের কোনো লোকই সন্ধ্যের পরে ওই পথ মারায় না। বলে নাকি ওই বাড়ির মধ্যে থেকে অনেক রকম শব্দ শুনতে পাওয়া যায়।
একদিন কে একজন স্পষ্ট শুনে এসেছে ভিতরে মানুষের গলায় কে একজন কাতরাচ্ছে। আমি হাসিয়া বলিলাম, গ্রামের লোকেরা খুবই ভীতু তো, একবার খোঁজ করে দেখলেই বুঝতে পারবে ওসব কিছু নয়। তাহলেই তো লোকের এই মিথ্যে ভয় ভেঙে যায়। শ্বশুর মহাশয় বলিলেন, তা যায়, কিন্তু লোকে ওরকম কষ্ট স্বীকার করিতে চায় না। আমি বলিলাম, আমার ভারী ইচ্ছে হচ্ছে গ্রামের লোকের এই মিথ্যা ভয় ভাঙিয়ে দিই। শ্বশুর মহাশয় বলিলেন, কি দরকার? ও পথে লোক কেউ চলে না, যাবার কোনো দরকারও হয় না। যখন কারো কোনো ক্ষতি হচ্ছে না তখন কাজ কি? পোড়ো বাড়ির মধ্যে গিয়ে ভূত-টুত ওসব আমি বিশ্বাস করি না। কিন্তু সাপখোপ জন্তু জানোয়ার তারা যে সেখানে আছে আর তারাই যে এরকম শব্দ করে তাতে আমার কোনো সন্দেহ নেই। আর কিছু বলিলাম না বটে, কিন্তু সেই পরিত্যক্ত রঙ্গমঞ্চ রহস্যটা জানিবার জন্য মনটা যেন চঞ্চল হইয়াই রহিল। অবনীর সহিত নিভৃতে কথা কহিয়া দেখিলাম তাহারও মন সেই দিকে টানিতেছে। অবশেষে আমরা গোপনে পরামর্শ করিয়া স্থির করিলাম কালই সন্ধ্যার পর আমরা দুইজনে সেখানে যাইব। প্রত্যুষে অবনীকে বলিলাম, চলো না, এখনই একবার থিয়েটারটা ভালো করে দেখে আসি। পারি তো একবার ভিতরটাও দেখে আসবো, তারপর রাত্রে যাওয়া যাবে। অমনি উৎসাহ ভরে বলিল, হ্যাঁ হ্যাঁ, তাই চলো। পথটাও একবার ভালো করে দেখে আসি। আজ রাত্রে সেখানে নিশ্চয়ই যাব। আমরা দুইজনে তখনই বাহির হইয়া পড়িলাম। সমস্ত পথটা আমরা একরূপ নিঃশব্দে অতিবাহন করিয়া আসিলাম। রাজবাড়ির সম্মুখে আসিয়া দেখিলাম ফটক ভিতর হইতে বন্ধ। আমরা রঙ্গমঞ্চের দিকে অগ্রসর হইলাম। রঙ্গমঞ্চটি তেমনি নিস্তব্ধভাবে দাঁড়াইয়া আছে। আশেপাশে কোথাও জনমানবের সাড়া শব্দ নাই। কিন্তু পেছনের ফটকে গিয়া আমরা থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম। কালকের সেই প্রহরী বন্দুক হস্তে সেখানে পাহারা দিতেছে। আমাদের পদশব্দ শুনিয়া সে বন্দুকটি সোজা করিয়া ধরিয়া স্থির হইয়া দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে চাহিল। তারপর রুক্ষ কণ্ঠে কহিল, তোমরাই না কাল সন্ধ্যার সময় এইখানে এসেছিলে? আজ ভোর হতে না হতেই আবার এসে হাজির হয়েছ। কি মতলব এখানে এসেছ শুনি? প্রহরীর এই অভদ্রোচিত কথা শুনিয়া আমার ভারী রাগ হইল। আমি তাহাকে কড়া কড়া জবাব দিতে যাইতেছিলাম, অবনী আমায় ইশারায় নিষেধ করিল। অবনী কহিল, দেখো সেপাইজি, আমরা বিদেশী লোক, এ গ্রামে বেড়াতে এসেছি। শুনলুম দেখবার মতো এই রাজবাড়ি আর থিয়েটার আছে। কাল সন্ধ্যা হয়ে গেলে ভালো করে দেখতে পারি নাই, তাই আজ দেখতে এসেছি। বোধ করি এ কথায় প্রহরীর মন ভিজিল না। সে কহিল, বেশ, দেখা তো হয়েছে, এখন চলে যাও। অবনী কহিল, দেখা আর হয়েছে কই, খালি বাইরেটা দেখলুম, ভিতর তো দেখা হলো না। তুমি যদি মেহেরবানি করে ভিতরটা একবার দেখিয়ে দাও। প্রহরী গর্জন করে উঠিল, খবরদার খবরদার, এর ভিতরে ঢুকবার চেষ্টাও করবে না, তাহলে গুলি করব। এখান থেকে চলে যাও বলছি। সঙ্গে সঙ্গে সে বন্দুক বাগাইয়া ধরিল। আমরা বেগতিক বুঝিয়া সেখান হইতে সরিয়া পড়িলাম। কিন্তু মনটা আমাদের সেইখানেই পড়িয়া রহিল। পথে যাইতে যাইতে আমরা স্থির করিলাম গ্রামের লোকের নিকট হইতে কিছু সংবাদ সংগ্রহ করিয়া লইতে হইবে। কিন্তু নতুন কোনো সংবাদ পাওয়া গেল না। সকলের মুখে সেই একই কথা শুনিলাম, ওই বাড়িতে ভূতের উপদ্রব হয়, সন্ধ্যার পর কেহ পথ দিয়ে চলাফেরা করে না। এমনকি সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে বন্দুকধারী বরকন্দাজটাও তল্পা গুটিয়া স্বস্থানে প্রস্থান করে। সারা রাত্রির মধ্যে আর সেদিকে কেউ আসে না। সেদিন আমরা দুইজনই ভালো করিয়া আহার করিতে পারিলাম না। সারাটা দিনটা কেমন যেন উদ্বেগ আর চাঞ্চল্যের মধ্যে কাটিল। বাড়িতে কাহাকেও কিছু বলিলাম না। বেলা পড়িতেই আমরা দুইটা মোটা লাঠি এবং একটা টর্চ লইয়া বাড়ির বাহির হইয়া পড়িলাম। তখন সন্ধ্যা ঘনাইয়া আসিবার কিছু বিলম্ব ছিল, তাই আমরা কিছুক্ষণ গ্রামের মধ্যে এদিক ওদিক ঘুরিয়া বেড়াইলাম। হঠাৎ রঞ্জিতের সঙ্গে দেখা হইয়া গেল। রঞ্জিত আমার বিশেষ বন্ধু, আমারই সমবয়সী এবং সহপাঠী। আমাকে দেখিয়া সে আশ্চর্য হইয়া বলিয়া উঠিল, কি হে রমেশ, এখানে? আমি হাসিয়া বলিলাম, তুমি এখানে? রঞ্জিত কহিল, আমার যে এখানে মামা বাড়ি। আমি বলিলাম, আমার যে শ্বশুর বাড়ি। ইনি আমার বড় সম্বন্ধী, বুঝলে বনি। রঞ্জিত আমার অনেক দিনের বন্ধু, বিএ পাশ করে এখন পশ্চিমে চাকরি করছে। উভয়ের সহিত পরিচয় হইয়া গেল। রণজিৎ বলিল, বেড়াতে বেরিয়েছ বুঝি? বেড়াতে বই কি। আমি একবার অবনীর দিকে চাহিয়া বলিলাম, একে ও সঙ্গে নি, কি বলো অবনী, দলে ভারী হওয়া যাবে। অবনী বলিল, বেশ তো, চলুন না রঞ্জিত আমাদের সঙ্গে। আমি হাসিয়া বলিলাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি তা তো তোমায় এখনো বলা হয়নি, ভয় পাবে না তো?
আমরা আজ ভূত দেখতে যাচ্ছি। রণজিৎ হো হো করিয়া হাসিয়া উঠিল। তাই নাকি? কোথায় হে? অনেকদিন থেকে ভূতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা আমার। অনেকবার অনেক জায়গায় গেছিও, কিন্তু অদৃষ্টের কারণে সাক্ষাৎ লাভ হয়নি বটে। এখন তোমার দৌলতে যদি হয়ে যায়। হ্যাঁ, সেই থিয়েটারে ভূত দেখতে যাচ্ছ নাকি? আমি বলিলাম, তাহলে তুমিও সে খবর জানো দেখছি। রণজিৎ বলিল, তার জানি না, মামাবাড়ি কতবার এসেছি, সে বাড়িটাও আমি ঘুরে গেছি। সবার মুখে শুনি বটে সেখানে ভূত আছে। আসি আর চলে যাই, তাই ভূত আর দেখবার সুযোগ হয়ে ওঠেনি। বেশ, চলো যাওয়া যাক তাহলে। সন্ধ্যা তখন ধীরে ধীরে ধরণীর উপর নামিতে আরম্ভ করিয়াছে। আমরা তিনজনে রাজবাড়ির অভিমুখে চলিলাম। যখন আমরা রাজবাড়ির সম্মুখে গিয়া পৌঁছিলাম, তখন গভীর অন্ধকার। পথঘাট, বাড়িঘর, গাছপালা সব প্রায় একাকার হইয়া গিয়াছে। সেই অন্ধকারের মধ্যে আমরা অতি সন্তর্পণে রঙ্গমঞ্চের দিকে অগ্রসর হইয়া চলিলাম। টর্চ জ্বলিলে পাছে কেহ দেখিতে পায়, সেই জন্য তাহা জ্বালা হইল না। এমনিভাবে অন্ধকার ভেদ করিয়া আমরা পেছনের ফটকের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম। চাহিয়া দেখিলাম প্রহরীটি নাই। চুপি চুপি বলিলাম, বাঁচা গেল, ভূতের ভয়ে আর কেউ এদিকে আসিবে না। অবনী কহিল, এখন কি করবে হে রমেশ? ভিতরে ঢুকবে না বাইরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি বলিলাম, এখানে খানিকটা দাঁড়িয়ে দেখা যাক, কান্নাকাটা কিছু শোনা যায় কিনা। শব্দ পেলেই তিনজনে ঢুকে পড়া যাবে। তাহাই স্থির হইল। অবনী টর্চটি জ্বালিয়া ফেলিল। আমরা তিনজনে বাহিরে দাঁড়িয়ে গল্প করিতে লাগিলাম। এমনিভাবে প্রায় ঘণ্টাখানিক অতিবাহিত হইয়া গেল। ভিতরে বাহিরে কোথাও কোনো সাড়া শব্দ ছিল না। সমস্ত যেন নিঝুম নিস্তব্ধ। এমন সময় হঠাৎ আমাদের চমকিত করিয়া রঙ্গমঞ্চের ভিতর হইতে শব্দ উত্থিত হইল। ঘর ঘর ঘর। মরিচা ধরা কপিকলের সাহায্যে কি যেন একটা টানিয়া তোলা হইতেছে। ব্যাপার কি? আমরা উহার মুখের দিকে চাহিলাম। অবনী কহিল, ওই শোনো, ঝপ করে আবার শব্দ হলো। সেটাকে উপরে তুলেই দড়িটা ছেড়ে দিয়েছে। চলো, আর দেরি করা যায় না, এখনই ভিতরে ঢুকে পড়া যাক। এমনি করেই বদমাইশটা লোকদের ভয় দেখায়। বেটাদের হাতে নাতে ধরতে হবে আজ। আবার শব্দ হইল, ঘর ঘর ঘর। আমি হঠাৎ অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিলাম। বলিলাম, আবার তুলছে, যেমন করে হোক ভেতরে ঢুকতে হবে। ভাঙো ফটক। সঙ্গে সঙ্গে অগ্রসর হইয়া গিয়া আমি ফটকের উপর সজোরে পদাঘাত করিলাম। খোলা ফটকটি উন্মুক্ত হইয়া গেল। পড়িতে পড়িতে কোনো রকমে সোজা গিয়া দাঁড়াইতে হইল সেই একটা ঘরের ভিতর। কি একটা পড়ার শব্দ পাইলাম আবার। আমি অধিকতর উত্তেজিত হইয়া প্রবেশদ্বারে অনুসন্ধানে ছুটিলাম। অবনী টর্চটা উঁচু করিয়া ধরিল। ঠিক সম্মুখেই দেখিলাম প্রবেশদ্বার। ধাক্কা দিতেই তাহার ডালা খুলিয়া গেল। এইবার সেই ঘর ঘর শব্দটা যেন আরো স্পষ্ট শুনিতে পাইলাম। মনে হইল যেন আরো জোরে জোরে তাহারা সেটাকে টানিয়া তুলিতেছে। ফটক খোলার শব্দ, দ্বার খোলার শব্দ কিছুই কি তাদের কানে যায় নাই? তাহারা কি এমনই স্থির নিশ্চয় হইয়া আছে যে ভূতের ভয়ে কেহ এদিকে আসিবে না, দূর হইতে পলাইয়া যাইবে? না, তাহারা আমাদের আগমন জানিতে পারিয়া ভয় দেখাইবার জন্য জোরেই শব্দ করিতেছে। তাহারা তো কম ধরিবাজ নহে। আমরাও দলে তিনজন আছি, হাতে হাত ধরিয়া তাহাদের চালাকি ভাঙিয়া দিব আজ। প্রবেশদ্বারটি রঙ্গমঞ্চের এক পাশে। আমরা ক্ষণবিলম্ব না করিয়া ভিতরে প্রবেশ করিলাম। সঙ্গে সঙ্গে ঝুপ করিয়া কি একটা ফেলার শব্দ হইল। আমরা ঘুরিয়া একেবারে ড্রপসিনের ঠিক সামনে গিয়া দাঁড়াইলাম। দেখিলাম বহুকালের অব্যবহৃত ড্রপসিনটা পড়িয়া আছে, কিন্তু জোরে জোরে কাঁপিতেছে। আমি চাপা গলায় বলিলাম, ওরা আমাদের দেখতে পেয়ে নিশ্চয়ই স্টেজের ভিতরে কোথাও লুকিয়ে পড়েছে। বেগতিক দেখলে পালাবে। এখনই ওদের ধরে ফেলতে হবে। আবার শব্দ উত্থিত হইল, ঘর ঘর ঘর। টর্চের উজ্জ্বল আলোয় সবিস্ময়ে দেখিলাম সেই শতচ্ছিন্ন ড্রপসিনটা ধীরে ধীরে উপরে উঠিতে আরম্ভ করিয়াছে। তাহার ছিন্ন অংশগুলো শূন্যের উপর ফরফর করিয়া উড়িতেছে। ক্রোধে আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল। কি এত বড় স্পর্ধা! আমাদের রাজ্যের মধ্যেই আনিতেছে না। অবনীর দিক চাহিয়া বলিলাম, তুমি টর্চ ধরে এখানে দাঁড়িয়ে থাকো, আমরা দুজনে উপরে উঠে বেটাদের ধরছি। এসো তো রঞ্জিত। আমি এক লাফে স্টেজের উপরে গিয়ে উঠিলাম। রণজিৎ আমার অনুসরণ করিল। টর্চের উজ্জ্বল আলোকে স্টেজের ভেতরটা বেশ পরিষ্কার দেখা যাইতেছিল। আমরা দুজন বিভিন্ন উইন্সের দিকে ছুটিয়া গেলাম। এদিক ওদিক ঘুরিয়া দেখিলাম
কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না। অল্পক্ষণ পরে উভয় পূর্বস্থানে ফিরিয়া আসিয়া দেখিলাম ড্রপসিনটা ঘর ঘর শব্দ করিতে করিতে স্টেজের মাথার উপর দিয়া উঠিয়া গিয়াছে। রণজিৎ শুষ্ক মুখে কহিল, তাই তো হে, কাউকে তো দেখতে পেলাম না, অথচ ড্রপটা উঠছে, ব্যাপারটা কি বুঝতে পারছি না। আমি উত্তেজিতভাবে বলিলাম, ড্রপটা তো আর আপনি উঠতে পারে না, নিশ্চয়ই লোক আছে। আর এও আমি বলছি, তারা স্টেজের পেছনে কোথাও লুকিয়ে আছে এবং কপিকলের দড়ি টানছে। এসে তো একবার দেখি। যাবে কোথা? সহসা ড্রপটা আমাদের দুইজনকে অবরিত দৃষ্টিপাতের অন্তরালে করিয়া ঝপ করিয়া শব্দ করিয়া নিচে পড়িয়া গেল। অন্ধকার যেন অকস্মাৎ আমাদের গ্রাস করিয়া ফেলিল। কেমন যেন হতবুদ্ধি হইয়া গেলাম। সমস্ত দেহটা থরথর করিয়া কাঁপিতে লাগিল। মুহূর্ত পরে ড্রপসিনের ছিন্নাংশ দিয়া টর্চের আলো ভিতরে প্রবেশ করিল। আমিও নিজেকে প্রকৃতিস্থ করিয়া লইলাম। চিৎকার করিয়া বলিলাম, দেখলা অবনী শয়তানি, ড্রপটা কি করে আমাদের মুখের উপর ফেলে দিল। স্টেজের নিচে বসে মনে পড়ছে অন্ধকারে আমরা দেখতে পাবো না, ওদের যা ইচ্ছা তাই করবে। তা হচ্ছে না, ওদের ধরতেই হবে। এমন সময় ঠিক পিছন দিকে হঠাৎ যেন ঘুঙুরের শব্দ শুনিতে পাইলাম। মনে হইল কে যেন ঘুঙুর পায়ে দিয়া নাচিতেছে। মুখ ফিরাইলাম, কাহাকেও দেখিতে পাইলাম না। তাই তো, এ কি হইল? ওই যে কে যেন আমার চারিদিকে মণ্ডলাকারে ঘুরিতেছে, তারপর নাচিতেছে। আমি চারিদিকে দৃষ্টি ফিরাইতে লাগিলাম, কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না। ড্রপ সিনটা যে ইতিমধ্যে কখন আবার উঠিতে আরম্ভ করিয়াছে, তাহা লক্ষ্য করি নাই। ভিতরে টর্চের উজ্জ্বল আলো পড়িতেই চাহিয়া দেখিলাম ড্রপটা অনেকখানি উপরে উঠিয়াছে। নাচও খুব জোরে আরম্ভ হইয়াছে। যেন স্পষ্ট অনুভব করিলাম কোন এক নৃত্যকুশলী নটি লীলায়িত ভঙ্গিতে মধুর ছন্দে আত্মহারা হইয়া নাচিতেছে। সেই নৃত্যের যেন বিরাম নাই। কিছুক্ষণের মধ্যে আমিও যেন কেমন আত্মহারা হইয়া গেলাম। ইতোমধ্যে ড্রপটা উপরে উঠিয়া আবার ঝপ করিয়া নিচে পড়িয়া গিয়া সমস্ত স্থানটি যেন অন্ধকারে আচ্ছন্ন করিয়া ফেলিল। তখন আমার চৈতন্য ফিরিয়া আসিল। ঘুঙুরের শব্দ আর শুনিতে পাইলাম না। এতক্ষণে আমার অন্তরে ভয়ের সঞ্চার হইল। তবে কি জনশ্রুতি সত্য? কিন্তু বিশ্বাস করিতে ইচ্ছা হইল না। ভ্রম ভ্রম। এতক্ষণ রণজিতের দিকে চাহিবার অবকাশ ছিল না। এইবার তাহার মুখের দিকে চাহিয়া বলিলাম, রণজিৎ, তুমিও কি ঘুঙুরের শব্দ শুনিয়াছ? রণজিৎ কম্পিত কণ্ঠে কহিল, হ্যাঁ হ্যাঁ, শুনেছি, খুব স্পষ্ট, কিন্তু কাউকে দেখিতে পাইনি। রমেশ, কি করে এখান থেকে বেরুবে? দেখিলাম রণজিৎ অত্যন্ত ভয় পাইয়াছে। তাই তো ভাবিতে লাগিলাম, দুইজন একই ভ্রমে পতিত হওয়া কি সম্ভব? অবনীকে ডাকিয়া প্রশ্ন করিলাম, তুমিও শুনেছ অবনী ঘুঙুরের শব্দ? ড্রপটা তখন অবনীকে আড়াল করিয়া পড়িয়াছিল, কাজেই কেহ কাহাকেও দেখিতে পাইতেছিলাম না। বাহির হইতে সে টানিয়া টানিয়া উত্তর দিল, শুনেছি রমেশ, শুনেছি, বেশ বুঝতে পারলুম, একটা মেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নাচছে, কিন্তু তার চেহারা তো দেখতে পেলুম না। তাই তো, তিনজনই নাচের শব্দ শুনিয়াছি, কিন্তু কে নাচিতেছিল তাহা তো দেখিতে পাই নাই। আমার সারা দেহ কণ্টকিত হইয়া উঠিল। এ কি অদ্ভুত ব্যাপার! ড্রপসিনটা ঘর ঘর করিয়া উঠিতেছে, আবার ঝুপ করিয়া নিচে পড়িতেছে। স্টেজের উপর ঘুঙুর পায়ের নাচ চলিতেছে, অথচ কাহাকেও দেখিতে পাইতেছি না। মনে হইল ছুটিয়া পালাইয়া যাই। রণজিৎকে ডাকিয়া বলিলাম, রণজিৎ, এখানে থেকে কাজ নেই, চলো বেরিয়ে পড়ি। রণজিৎ ভগ্ন কণ্ঠে কহিল, হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। কোন রকমে ড্রপটার পাশ দিয়া স্টেজের উপর হইতে উভয়ে নিচে লাফিয়া পড়িলাম। দেখিলাম অবনীর হাতের টর্চটা ঠক ঠক করিয়া কাঁপিতেছে। এখনই বুঝি হাত হইতে পড়িয়া যায়। আমি তাড়াতাড়ি গিয়া তাহার হাত ধরিয়া ফেলিলাম, বলিলাম, শিগগির বেরিয়া পড়ো। কিন্তু বাহিরে যাওয়ার হইল না। এক মনুষ্যমূর্তিকে সহসা আমাদের দিকে অগ্রসর হইতে দেখিয়া আমরা তিনজনে স্তব্ধ হইয়া দাঁড়াইলাম। একেবারে নিকটে আসিতেই দেখিলাম লোকটির দীর্ঘ শ্বেত শ্বশ্রুমণ্ডিত এবং কেশপাশ একেবারে শুভ্র উচ্ছৃঙ্খল, গলায় মোটা সোনার হার এবং গায়ে বহুমূল্য হাসিয়া দাঁতের শালের চোঙা, দুই হাত অঞ্জলিবদ্ধ।
চোখের দৃষ্টি বিভ্রান্ত, মনে হইল সে যেন আমাদের দেখিতে পায় নাই। আপন মনে কাতর কণ্ঠে সে বলিতে লাগিল, আর যে পারি না, আর কতদিন এমনই ভাবে আমায় এখানে আকর্ষণ করে রাখবে, আমাকেও মরতে দেবে না, মেরেও ফেলবে না, আবার ড্রপ তুলছ, আবার নাচ, থামাও থামাও, আমার এক একখানা পাঁজর সে খসে যাচ্ছে। তাই তো, ওই যে ড্রপটা তেমনি ঘর ঘর করে শব্দ করিয়া আবার উপরে উঠিতেছে, ওই যে সেই অদৃশ্য নৃত্য আবার আরম্ভ হইতেছে, ওই যে সেই কায়াহীন নর্তকীর ঘুঙুরের শব্দ শোনা যাইতেছে। সেই বৃদ্ধ এতক্ষণ স্টেজের নিচে দাঁড়াইয়াছিল, কে যেন তাহাকে জোর করিয়া স্টেজের উপর টানিয়া তুলিয়া লইল। সে দুই হাত জোর করিয়া জানু পাতিয়া সেই জীর্ণ মেঝের উপর বসিয়া পড়িল এবং কাতর কণ্ঠে কাহার নিকট যেন করুণা ভিক্ষা করিতে লাগিল। আর তাহাকে ঘিরিয়া ঘুঙুরের শব্দের তালে তালে সেই অদৃশ্য নর্তকী উন্মত্ত হইয়া নাচিতে লাগিল। হঠাৎ বৃদ্ধ যেন মরিয়ার মতো চিৎকার করিয়া বলিল, ধরা দেব, ফাঁসি দেব, খুন করেছি স্বীকার করব, দেখিয়ে দেব, তোমাদের দুজনের জীর্ণ কঙ্কাল এখান থেকে টেনে বের করে সবাইকে দেখিয়ে দেব। আহ, আর পারি না, একটা দিন রেহাই নেই, রোজ টেনে এনে এমনই করে দগ্ধে মারবে। উহ, কি অসহ্য যন্ত্রণা! ক্ষমা নেই, ক্ষমা নেই, কেন ক্ষমা নেই? আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। বলিতে বলিতে বৃদ্ধ ধড়াস করিয়া মেঝের উপর বসিয়া পড়িল। কে যেন তাড়াতাড়ি ড্রপটা ফেলিয়া দিল, নাচের শব্দ থামিয়া গেল। আমার সমস্ত দেহ কাটা দিয়া উঠিয়াছিল, বুকের ভেতর হৃৎপিণ্ডটা ক্রমাগত আছাড় খাইতেছিল, চোখের দৃষ্টি ক্রমে ঝাপসা হইয়া আসিতেছিল, নিঃশ্বাস যেন আর ফেলিতে পারিতেছিলাম না। এমন সময় বাহিরে কাহার পরিচিত কণ্ঠস্বর কানে আসিয়া প্রবেশ করিল। আমার অবশ দেহ যেন কণ্ঠজিৎ বলসঞ্চার হইল। আমি কোনো রকমে সোজা হইয়া দাঁড়াইলাম। ওই যে ভেতর আলো দেখা যাচ্ছে, ওরা ওখানেই আছে। এ কি, এই যে শ্বশুর মহাশয়ের কণ্ঠস্বর! আমার বুকের স্পন্দন অনেকটা কমিয়া আসিল। এতক্ষণ পরে আমি একবার অবনী এবং রণজিতের মুখের দিকে চাহিয়া দেখিলাম। তাহাদের মুখ যেন মরার ন্যায় রক্তশূন্য হইয়া রহিয়াছে। আমাদের কাহারও মুখ দিয়ে একটি কথাও তখন আর বাহির হইল না। দেখিতে দেখিতে শ্বশুর মহাশয় আবার পুরাতন ভৃত্যকে সঙ্গে লইয়া সেইখানে আসিয়া উপস্থিত হইলেন। ভৃত্যের হাতে একটা লণ্ঠন ছিল। আমাদের বিবর্ণ মুখের দিকে চাহিয়া তিনি বলিয়া উঠিলেন, ছিঃ, তোমাদের কাল মানা করলুম, তবু তোমরা এখানে এসেছ, বেরিয়ে এসো। আমরা নিঃশব্দে তাহার অনুসরণ করিয়া রঙ্গমঞ্চ হইতে বাহির হইলাম। এতক্ষণে যেন নিঃশ্বাস ছাড়িয়া বাঁচিলাম। সে রাত্রি একেবারেই ঘুমাইতে পারিলাম না। ঘুমাইবার আশায় যেমনি চোখ বুজিয়াছি, অমনি কয়েক ঘণ্টার পূর্বের সেই ভয়াবহ দৃশ্য চোখের সম্মুখে জ্বলজ্বল করিয়া ভাসিয়া উঠিয়াছে। যখন ভোরের আলো কক্ষের মধ্যে আসিয়া প্রবেশ করিল, তখন ধীরে ধীরে ঘুমাইয়া পড়িলাম। ঘুম ভাঙিয়া যখন উঠিলাম, তখন বেলা ৯টা বাজিয়া গিয়াছে। অবনীর তখনও ঘুম ভাঙে নাই। শ্বশুরমহাশয়ের সহিত দেখা হইতেই তিনি অত্যন্ত গম্ভীরভাবে বলিলেন, এইমাত্র শুনলাম খানিকক্ষণ আগে ওই ভাঙা স্টেজের উপর রাজা বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমি চমকিয়া উঠিলাম, ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করিলাম, রাজা বাহাদুর কি খুব লম্বা দাড়ি রাখিতেন, আর এক মাথা সাদা চুল? শ্বশুরমহাশয় বলিলেন, হ্যাঁ, কেন বলো দেখি? গভীর বিস্ময়ে দুই চক্ষু বিস্ফারিত করিয়া আমি বলিলাম, হ্যাঁ, ওই রাজা বাহাদুর। ওই রকম চেহারারই এক বুড়োকে কাল আমরা স্টেজের উপর টেনে তুলতে দেখেছি। আপনার সঙ্গে যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি, সে লোকটা তখন ওই স্টেজের উপরই পড়েছিল। শ্বশুরমহাশয় শুষ্ক মুখে বলিলেন, ও কথা আর কাউকে যেন বলতে যেও না, পাড়াগা জায়গা, এখনই হয়তো বিপদে পড়ে যাবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, ব্যাপারটা কি হয়েছে আমায় সব ভেঙে বলো।